গত কিছুদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে পরিবহন আইনের প্রতি এক ধরনের অবহেলা তৈরি হয়েছে। নির্দিষ্ট রুট ছেড়ে অন্য রুটে বাস চালানো এখন যেন প্রায় স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। উদাহরণ হিসেবে ধরা যাক বসুন্ধরা নামের একটি বাস, যার সরকারি রুট কলকাতা বিষ্ণুপুর হলেও সেটি বহুদিন ধরেই চলছিল তারকেশ্বর আরামবাগ রুটে, যার তদারকি মেজকা করছিল। অভিযোগ যে বিষয়টি আরামবাগ এআরটিওর নজরে এলেও ভ্রুক্ষেপ নেই। অভিযোগ ওঠার পর কেবলমাত্র মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে বাসটিকে তার নির্দিষ্ট রুটেই চালাতে। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় মাংরুল তারকেশ্বর রুটের একটি বাস যান্ত্রিক সমস্যার কারণে বন্ধ হলে অভিযোগ উঠছে যে বাস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য অন্য এক মালিকের বাস ওই রুটে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য চালানোর ব্যবস্থা করে দিয়েছেন। ফলে রুট সংক্রান্ত নিয়ম আবারও ভাঙা হয়েছে। বর্তমানে যা হচ্ছে তা এক প্রকার ব্যক্তিগত দ্বন্দ্বের রূপ নিয়েছে। মেজকা এবং মধুমিতা ভট্টাচার্য একে অপরের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের অভিযোগ পাল্টা অভিযোগ করছেন, অথচ প্রশ্ন হচ্ছে এই লড়াইয়ের মধ্যে যাত্রীদের সুরক্ষা আইনের শাসন কোথায় হারিয়ে যাচ্ছে। মেজকা নামে পরিচিত শেখ রফিকুল ইসলাম কাগজপত্রে কোথাও বাস মালিক হিসেবে নথিভুক্ত নন, তবুও তিনি দীর্ঘদিন ধরে একাধিক রুটে বাস তদারকি করছেন বলে অভিযোগ উঠছে। এখানেই আসল প্রশ্ন, কিভাবে একজন অমালিক এতটা কর্তৃত্ব দেখাতে পারছেন? এর পিছনে কি প্রশাসনিক শৈথিল্য, নাকি অ্যাসোসিয়েশনের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের সুযোগ নেওয়া হচ্ছে? এই ধরনের পরিস্থিতি কেবল ব্যক্তিগত প্রভাব বা দাপটের ইঙ্গিত দেয় না, বরং প্রশাসনিক কাঠামোর দুর্বলতাকেও প্রকাশ করে। আইনের শাসন কার্যকর থাকলে কোনো ব্যক্তি তিনি যতই প্রভাবশালী হন না কেন, মালিক না হয়ে বাসের রুট নিয়ন্ত্রণ করতে পারতেন না। এআরটিওর দায়িত্ব কোথায়? আইন ভাঙা হলে প্রথম দায়িত্ব পরিবহন কর্তৃপক্ষের। এআরটিও অফিস কেবল কাগজপত্র যাচাই বা রুট পারমিট দেওয়ার সংস্থা নয়, তাদের কাজ হলো নিয়ম মানা হচ্ছে কিনা তা সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা, আর তার ব্যর্থতা ঘটলে, তার অন্যথা ঘটলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া। কেবল অভিযোগের পর সাড়া দেওয়া যথেষ্ট নয়, তাদের নিজস্ব নজরদারি ব্যবস্থায় শক্তিশালী হতে হবে। কেন এটা গুরুত্বপূর্ণ? রুট পরিবর্তনের মধ্যে লুকিয়ে আছে একাধিক ঝুঁকি। যাত্রীদের সুরক্ষা বিঘ্নিত হতে পারে, কারণ রুট সংক্রান্ত নিরাপত্তা মানদণ্ড মানা হয় না। অন্য রুটের বৈধ মালিকরা বঞ্চিত হন। এক ধরনের বিশৃঙ্খলা অব্যবস্থা তৈরি হয়, যা আইনের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট করে। শেষ কথা, আইন সবার জন্য সমান। ব্যক্তিগত লড়াই যত বড়ই হোক না কেন, তা যাত্রীদের অধিকার আর পরিবহন আইনকে ছাপিয়ে যেতে পারে না। প্রশাসনকে মনে রাখতে হবে, তাদের নীরবতা আসলে আইন ভাঙাকে প্রশ্রয় দেওয়া। তাই অবিলম্বে কঠোর নজরদারি, স্পষ্ট পদক্ষেপ আর স্বচ্ছতার প্রয়োজন। খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকবেন। আপনারাই আমাদের প্রেরণা এবং শক্তি। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। আমার মেজকা ওরফে শফিকুল ইসলাম, এনার বিরুদ্ধে আমার কোনো রকম অভিযোগ নেই, কারণ উনি বাস মালিক নন। আমার অভিযোগ কিন্তু সিদ্ধার্থ বাবুর উপরেও নেই। অনলি ফর আমি দেখেছিলাম বাসের নাম্বার, সেখানে গিয়ে আরটিও অফিসে নাম বেরিয়ে এলো সিদ্ধার্থ গুহ। তো যদি উনি মনে করেন যে আমিও কোনো বেআইনি কাজ করে থাকি, সিদ্ধার্থ গুহ, সিদ্ধার্থবাবু যদি মনে করেন, তাহলে উনি অবশ্যই আমার বিরুদ্ধেও লিগ্যাল অ্যাকশন নিতেই পারেন, আরটিওকে জানাতেই পারেন। এবং আমি কিন্তু কোনো রকম সিদ্ধার্থবাবুকে অসম্মান করিনি। এইচএস এবং এসএসসি রবিবার পরীক্ষা আছে, সেই কারণে আমরা বাস মালিকরা প্রচুর অর্থনৈতিকভাবে ক্ষতির শিকার হয়েও আমরা বাস বন্ধের সিদ্ধান্ত নিইনি, স্টুডেন্টদের কথা ভেবে। তো গতকাল আমার 1269 গাড়ি চলে মাংরুল টু তারকেশ্বর, তো সেই গাড়ি যান্ত্রিক ত্রুটি ঘটে, সেই কারণে গাড়িটি দাঁড়িয়ে যায়। দুটি মাংরুল গাড়ি আমার চলে, একটি গাড়ি 2749 WB 15C, সেটি হাইটবার নামিয়ে দেওয়ার ফলে আরামবাগের ওই প্রান্তে রয়ে যায়। আমি বলবো আমি হরিদাস পাল হতে চাই, কারণ হরিদাস পাল কিন্তু গরিবের ভগবান ছিলেন। আমি জমিদার, সত্যি আমি জমিদার, কিন্তু আমি জনগণের জমিদার, আমি স্টুডেন্টদের জমিদার, আমি জনসাধারণের জমিদার, আমি গরিবের জমিদার হতে চাই। আমি অর্থতন্ত্রের জমিদার হতে চাই না, আমি অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িত হতে চাই না। আরামবাগে একটাই নাম উঠে আসে, মধুমিতা ভট্টাচার্য। কেন মেনে নিতে পারছে না? আজকে যে বলছে চোরের মায়ের বড় গলা, আমিও মিডিয়া দেখেছি, চোরের মায়ের বড় গলা তারই হবে যে সততা যার থাকবে, যে আমি চুরি করিনি, আমি প্রমাণ দিতে পারবো। উনি তো যখন শ্রমিক ইউনিয়নের নেতা ছিলেন, ওনার তো শ্রমিক ইউনিয়নের ঘর কখনো শুনেছেন প্রপার্টি নিজের নামে করে নিয়ে যায়? শ্রমিকদের অর্থের টাকার জিনিস কেউ নিজের নামে করতে পারে? সেই তথ্য আমাদের কাছে আছে। উনি শ্রমিকদের ইউনিয়নের ঘরটা নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছেন, উনি বোনাসের টাকা তছরূপ করেছেন। ওনাকে তো অনেক আগেই আমাদের আইনটিটিসির সভাপতি উত্তম কুণ্ডু মহাশয় ওনাকে তো খারিজ করেছেন, এবং আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে করেছেন, জনগণকে জানিয়ে করেছেন।
কি জাদু বলে উনি এখনো বাস স্ট্যান্ডে দাপিয়ে বেড়াচ্ছেন? কিভাবে স্বেচ্ছাচারিতা করছেন, কিভাবে মালিকদের এভাবে হেনস্থা করছেন? আর পারমিট, আমি ওনাকে পারমিট দেখাতে বাধ্য নই। ওনার পারমিট দেখানোর কি রাইট আছে, কি আইডেন্টিটি আছে ওনার? উনি আমার কাছে নিয়ে আসুন, উনি আরটিওর কোনো মেম্বারশিপে আছেন কিনা, উনি সরকারি আরটিও পদাধিকার কোনো বলে আছেন কিনা। পারমিট যদি দেখাতে হয় আমি সিদ্ধার্থবাবুকে দেখাতে পারি, এবং সেটাও আমাদের কম্প্রোমাইজ। একটা নারী কিভাবে এই বাসের অ্যাসোসিয়েশনের সম্পাদিকা হতে পারে? একটা নারী কিভাবে উইদাউট ইউনিয়ন এতগুলো শ্রমিককে পরিচালনা করতে পারে? একটা নারী কিভাবে একটা আইসিডিএসের বড় সংগঠন পরিচালনা করতে পারে? একটা নারী কিভাবে ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের খানাকুলের মতো জায়গায় গিয়ে রাজ্যের কমিটি মেম্বার হতে পারে এবং আরামবাগ সাব ডিভিশন প্রেসিডেন্ট হতে পারেন? এইগুলোর কাছে ওনারা মেনে নিতে পারছেন না। কিন্তু আমি বলবো নারী জাগরণ ঘটছে, আগামী দিনেও ঘটবে, আর অতীতেও হয়ে এসেছে। আর শুধু একটা গাড়ি নয়, আমি তো জাস্ট স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টদের কথা ভেবে, জনসাধারণের কথা ভেবে, যেহেতু একটা বিশৃঙ্খলা চলছে, আমি অ্যারেঞ্জ করেছিলাম। বাসটা নামাতেই হয়েছিল, তাহলে অফিসিয়ালি আপনি একটা জানালে কি ভালো হতো না? তাহলে তো এই বিতর্ক তৈরি হতো না। ব্যাপারটা এতটাই তড়িঘড়ি হয়েছে, আমি কিন্তু বাই ফোন জানিয়েছিলাম। জানিয়েছেন? হ্যাঁ, বাই ফোন আমি আরটিও অফিসে জানিয়েছি, কিন্তু ওনারা আমাকে বলেছিলেন যে প্রসেস, সেটা দীর্ঘমেয়াদী প্রসেস। যেটা হচ্ছে টেম্পোরারি রুট পারমিট করতে হয়, সেটা আমাকে চুচড়ো যেতে হবে, কারণ আমাদের আরামবাগ জেলা হয়নি, আমরা বহু চেষ্টা করেও পারিনি। তাহলে একটা মহিলা হিসেবে আমাকে যাওয়া, ততদিনে কিন্তু স্টুডেন্টের ভবিষ্যৎ সারা হয়ে যেত। তাহলে আমি যদি মনে করি এতে আমাকে সাধারণ মানুষ অপরাধী মনে করে, তাহলে আমি অপরাধী। একটা গাড়ির প্লেসে আর একটা গাড়ি চলতে হলে তার তো সরকারি হিসাব অনুযায়ী, রুলস অনুযায়ী পারমিট টাইম টেবিল থাকতে হয়। সেই গাড়িটার পারমিট টাইম টেবিল আছে নাকি আমি দেখতে চেয়েছিলাম, উনি দেখাবেন না বলেছেন। আমাদের লোককে বলেছেন, ওনার ছেলে বলেছেন যে উনাকে নাকি উনার কাছে আমাকে যেতে হবে। উকিয়া হরিদাস পাল জমিদার, উনাকে আমার কাছে যেতে হবে। আমি বলবো উনি আমার কাছে আসুক, আমি ওনার কাছে কি যাব? এটা 1 নম্বর পয়েন্ট। আজকে কেন আমি গাড়ি বন্ধ করতে গেলাম, 5-7 দিন আগে আমার একটু কলকাতা বিষ্ণুপুর গাড়ি আছে, সেই গাড়িটা 1 লোকি দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছিলো বলে, গাড়িটা বাজার হচ্ছিলো নি বলে আমি বিভিন্ন জায়গাতে কথা বলে কলকাতা থেকে আরামবাগ এসে টিপ কেটে দিয়ে আরামবাগ থেকে তারকেশ্বর আপ ডাউন চলছিলাম, দিয়ে আবার কলকাতা বিকেলবেলা টিপ ধরে কলকাতা চলে যাচ্ছিলাম। উনি এআরটিওর কাছে আমার নামে অভিযোগ করলেন, আমাকে এআরটিও থেকে ফোন করলো। আমি আমার লিগ্যাল পটে থাকি, তো আমি বিনা পারমিটে গাড়ি চালাবো কেন? আমার গাড়িটা বিষ্ণুপুর থেকে তারকেশ্বর চাপাডাঙ্গা পর্যন্ত পারমিট আছে। যদি চাপাডাঙ্গা থেকে যদি তারকেশ্বর 6 কিলোমিটার না যেতে পারে, তাহলে ওনার গাড়িটা আরামবাগ থেকে ঘাটাল পর্যন্ত পারমিট আছে, তাহলে হাজিপুর পর্যন্ত ওনার গাড়িটা যাবে, হাজিপুর থেকে মাগরুল কার পারমিটে যাবেন উনি। এই হচ্ছে আমার বক্তব্য। উনি লেগেছেন, তবে ওনার পিছনে আমি লাগছি। উনি কি নিজেকে বিরাট বড় বাস মালিক ভাবছে নাকি? উনি নিজেকে বড় বাস মালিক ভাবছে, আমিও বাস মালিক। এখন এতদিন অনেক খেলা খেলেছে, এবারে আমরা খেলবো, উনি এবার দেখতে থাকবেন, ওনাকে বলে দিবেন। এটা আপনাদের মারফতে আমি বলে দিতে চাইছি। শেখ শফিকুল ইসলাম। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থাও রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007 এই নাম্বারে।